স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে ছেলে সাথে আছে আমি শামীম জাহেদ। আজ 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিশ্বব্যাপী বাংলাদেশের বিশ্বব্যাপী আর্থ সামাজিক উন্নয়নে অন্যতম উপকরণ হিসেবে পরিণত হয়েছে। ফলে জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক সমাজ নির্মাণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিকল্প নেই। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ব্রডব্যান্ড। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন বা বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। জনাব বোস এবং জনাব কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আজ আমরা আলোচনা করতে এসেছি টেলিযোগাযোগ দিবস এবং তথ্য সংঘ দিবস নিয়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটা পালিত হচ্ছে। এক্ষেত্রে এই দিবসের গুরুত্ব বাংলাদেশের বিশেষত কেমন রয়েছে, বিশেষত আমরা যখন বলছি যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি? বাংলাদেশে এই দিবসের গুরুত্ব সবসময় রয়েছে। একটু এর পটভূমিও বলা প্রয়োজন যারা শুনছেন তাদের জন্য। যেহেতু বিশ্ব টেলিযোগাযোগ দিবসটি আসলে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে সত্যিকার অর্থে 1969 সন থেকে। আচ্ছা, আপনার যখন এইটা আপনার সৃষ্টি হয় যে টেলিকম ডে পালন করা হবে, এই সিদ্ধান্তটি হয়, তখন শুধু বিশ্ব টেলিযোগাযোগ দিবস ছিল। পরবর্তীতে তথ্য সংঘ অর্থাৎ এর সাথে ইউনেস্কো এবং আর কয়েকটি এজেন্সি মানে ইউএন এজেন্সি এরা একত্রিত হয়ে উইসিস যেটা প্রতি বছর হয়, ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি, এই একটা বডি আছে। সেখানে সিদ্ধান্ত হয় যে সাথে এই তথ্য প্রবাহের কথা যে বলেছেন যে তথ্য সংঘ দিবস, তথ্য সংঘ এই দুটা মার্চ করে তথ্য সংঘ এবং টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ সঠিকভাবে বলতে হলে এই দিবসটি পালন শুরু হয়। এটা হয় 2005 এবং 5 সিদ্ধান্ত হয়, 2006 থেকে পালন শুরু হয়। আমরাও খুব এটা পালন করছি এবং গত 6 বছর ধরে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করছি। প্রথম 2009 সনে আমরা এটা পালন করি চট্টগ্রামে। সেখানে মন্ত্রী মহোদয়রা যান, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, তখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ছিল, তারা এবং অন্যান্যরা। তারপরে পরবর্তী 3 বছর মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করেন, ঢাকাতে জাতীয়ভাবে পালিত হয়। জাতীয়ভাবে এটাকে উদ্বোধন করা হয়, সারা দেশেই পালিত হয়। গত বছরে মাননীয় প্রধানমন্ত্রী এটা করেন এবং সে সময় একটা প্রতিপাদ্য ছিল, সেটা ছিল সড়ক নিরাপত্তা নিয়ে। এবছরে আমরা ব্রডব্যান্ডের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এবার পালন করছি আমরা খুলনাতে। কারণ আমাদের উদ্দেশ্য, যেটা বলতে চাই, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ব্রডব্যান্ড এখন মোবাইল করে এবং মোবাইলের গুরুত্ব জানেন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ডক্টর কায়কোবাদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রডব্যান্ড এবং ব্রডব্যান্ডের প্রেক্ষিতে বাংলাদেশের কথা বলা হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ইউজ করছে অনেকেই, কিন্তু ব্রডব্যান্ড সেবা পাচ্ছে খুব কম সংখ্যক মানুষ। এখানে চ্যালেঞ্জটা কেন, মানে কেন পাচ্ছি না আমরা? আসলে চ্যালেঞ্জটা কোথায় ছিল এখানে? আসলে বাংলাদেশে তো অনেক দিন ধরেই আমরা তথ্য প্রযুক্তি খাতকে থ্রাস্ট সেক্টর এবং নানা নামে ভূষিত করছি। এমনকি বর্তমান সরকার এখন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে। কিন্তু গত 25-30 বছর ধরে আমরা যদি সামারাইজ করি না আমাদের অর্জন, সে অর্জন কিন্তু পার্শ্ববর্তী দেশের অর্জনের সঙ্গে তুলনীয় নয়। এবং আমরা যদি এমনকি আমাদের এই উপমহাদেশের দেশগুলো দেখি, উপমহাদেশের প্রত্যেকটা দেশের থেকে আমরা পিছিয়ে আছি। এটা বলে যে আমাদের সম্ভবত কমিটমেন্টের অভাব। আমরা এত দিন ধরে বলছি কিন্তু আমরা পারছি না। কারণ 97-98 সালে ভারত এই তথ্য প্রযুক্তি খাত থেকে কি পরিমাণ আয় করবে যে অনুমানটা করেছিল তার থেকে অনেক বেশি আয় করে, তাই না? কিন্তু আমরা কিন্তু ওই পর্যন্ত যেতে পারিনি। তবু আমরা জানি যে এই বিশেষ করে আমাদের টেলিকমিউনিকেশন খাত এর অনেক উন্নতি হয়েছে, তবে আমাদের আরো অনেক করতে হবে।
আমার এর সাথে একটু বলার আছে, কারণ এই যে কি করতে হবে। না, এই যে বক্তব্যটি এখানেই আমার একটু বলা আছে। আচ্ছা, প্লিজ বলুন। আমি অধ্যাপক মহোদয়ের জন্য যেটা বলতে চাই সেটা হলো, হ্যাঁ 98-এ হয়তো বাংলাদেশে হয়নি, কিন্তু 98 থেকে আজ পর্যন্তের যে তথ্যগুলো সেগুলো যদি আপনি দেখেন, সেটা অবকাঠামোগত আন্তর্জাতিক আপনার যোগাযোগের জন্যই বলেন, ব্রডব্যান্ডে, তারপরে ডোমেস্টিক ব্যাকহলের কথাই বলেন, সার্ভিস প্রোভাইডিং এর কথাই বলেন, সেটা আমি বলবো এই উপমহাদেশে সবচেয়ে আগিয়ে আছে, ভারতের চেয়েও আগিয়ে আছে, আমি প্রমাণ করে দেবো। আসেন আপনি রাজস্ব আয়ের ব্যাপারে, ঐতিহাসিক ভাবে আপনার 2008 সনের পূর্বে টেলিকম সেক্টরে কোনোদিন 2700 কোটি টাকার উপরে আয় হয়নি। কি করতো বিটিসিএল আয়টা প্রধানত করতো 2002 সনে বিটিআরসি হয়, তারপর থেকে কিন্তু এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আয় করে। তা এই যে তার আগে যে আয়গুলো হতো, 2700 কোটি টাকা আয় হতো, 3000 কোটি টাকা 2500 কোটি টাকা ব্যয় করতো। আচ্ছা, আসেন গত 10 বছরে টেলিযোগাযোগ খাতে শুধু নন ট্যাক্স রেভিনিউ হলো আপনার এখন গড়ে, গত বছর হয়েছে 5700 কোটি, তার আগের বছর হয়েছে 6500 কোটি, এবার 10000 কোটি টাকা, সামনের বছর 12000 কোটি টাকা, তার পরের বছর 14000 কোটি টাকা। এটা কোনো কল্পনা নয়, এটা অর্জিত। এবছরের 10000-এর মধ্যে এখন পর্যন্ত 8000 কোটি টাকা হয়েছে, এবং টোটাল ন্যাশনাল রেভিনিউ, একটু শুনুন কারণ না হলে তো ভুল হয়ে যাবে, 20% রেভিনিউ কামস ফ্রম ট্যাক্সেবল অ্যান্ড নট ট্যাক্স রেভিনিউ, যেটা মানে এনবিআর যে ইকুইপমেন্ট আসে, অন্যান্য আসে, সেখান থেকে কাস্টমসে আয় হয়, ওখানে 10% এবং এখানে 20% অফ দি রেভিনিউ ওইটা কান্ট্রিতে আপনার টেলিকম সেক্টর থেকে আসে। ধন্যবাদ ডক্টর কায়কোবাদ। এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আমাদের আইটি এনাবল সার্ভিসের উন্নতির কথা বলছি প্রায়, এবং এখানে একটা বড় কথা আমরা বলেছিলাম যে সবসময় বলতাম যে ইনফ্রাস্ট্রাকচার বলতে স্পিডের কথা বলা হতো। তো ধরে নিচ্ছি আমরা এখন স্পিড মোটামুটি ভালো পেয়েছি, এরপর একটা কন্টেন্টের কথা এসে যাচ্ছে যে আমাদের দেশে যেসব আইটি সার্ভিস প্রোভাইডার আছেন তারা কন্টেন্ট করার ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে আছেন। এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? এখানে আমার ওই প্রসঙ্গটা ফিরে আসে। জি বলুন। আমি যখন বলেছি যে 98 সালে ভারতীয়রা যেমন অনুমান করেছিল যে 10 বছর পরে তারা কি উপার্জন করবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে, তার থেকে তারা এখন বেশি উপার্জন করছে, 80-85 বিলিয়ন ডলার প্রতি বছর। আমাদের দেশ 7 গুণ ছোট, সেই হিসেবে 12-14 বিলিয়ন ডলার উপার্জন করা উচিত। আমরা সেখানে 300-400 মিলিয়ন ডলার করি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার যত কিছুই থাকুক না কেন, আলটিমেটলি আমি কি পাচ্ছি সেটা খুবই দুর্বল। এবং আইটিইউর ওয়েবসাইটে গেলে দেখা যায় যত রকম স্ট্যাটিস্টিক্স আছে প্রত্যেকটায় আমরা ইনফেরিয়র, প্রত্যেকটায়। না এমন একটা পাওয়া যাবে না যেখানে আমাদের সুপিরিয়রিটি আছে। সুতরাং আমার এখানে যতই ব্রডব্যান্ড যতই বেশি থাকুক না কেন, ব্যান্ডউইথ, সো হোয়াট, ইন্ডিয়া আমাদের কাছ থেকে ধার করে ওরা আরো বেশি রোজগার করবে, তাই না? তাহলে তো হলো না, আমাদের কাজটা হলো না। আমাদের দেখতে হবে ওখানে আমরা কি করছি, ওখানে আমরা এখনো ভালো করছি না। আমাদের চিন্তা করতে হবে যে ট্যাক্স কিংবা জরিমানা নিয়ে আমি অনেক আয় করলাম, তাতে দেশের খুব একটা কিছু আসা যায় না। আর কন্টেন্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি করা উচিত আসলে আমাদের? সেটা তো অবশ্যই করা উচিত। আমরা অনেক বড় জনসংখ্যার একটা দেশ, আমাদের একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ, অন্য কোনো কিছু উদ্বৃত্ত নাই। বাংলাদেশ সমৃদ্ধ দেশ হবে যদি এর জনসম্পদ আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি। তার একমাত্র উপায় হলো শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা। সেখানে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে না, শিক্ষাকে বিশ্বমানের করতে হবে। আমরা এখনো কিন্তু ওই মানের হয়ে উঠি নাই। আমাদের দেশ 8ম বৃহত্তম জনবহুল দেশ, কিন্তু আমাদের দেশের একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আসতে পারছে না। এখানে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের যে ব্যান্ডউইথ সেগুলো বিশ্ববিদ্যালয়ে দিতে হবে। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, ওখানে শিক্ষকের অভাব, কিন্তু ওখানে যদি আমরা ইন্টারনেট কানেক্টিভিটি ভালো দিতে পারি সম্ভবত ছেলেরা ওখানে। আপনার ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, বিরতিতে যাবার ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। জনাব কায়কোবাদ এবং জনাব বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব বোস, এবার কাছে আপনার কাছে প্রশ্ন আমরা জানতে চাচ্ছি যে আমরা বলছি যে ব্রডব্যান্ড এবারের টেলিকমিউনিকেশন ডে এর একটা বড় প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রডব্যান্ড কানেক্টিভিটি। আমরা সম্প্রতি 3Gর মাধ্যমে যে ব্রডব্যান্ড চালু করেছি, সেখানে একটা বিষয় হচ্ছে যে অনেক 3G কোম্পানি যার অধিকাংশই যারা 512 kbs যে স্পিডটা দিচ্ছে, এটা কি আপনার কি মনে হয় না যে এটা আমরা যে ব্রডব্যান্ডের যে কনসেপ্টের কথা বলছি সে তার সাথে একটু স্ববিরোধিতা করছে স্পিডের ক্ষেত্রে? সত্যিকার অর্থে বিষয়টি হলো, যে কনসেপ্টের কথা বলছি সে তার সাথে একটু স্ববিরোধিতা করছে স্পিডের ক্ষেত্রে? সত্যিকার অর্থে বিষয়টি হলো ব্রডব্যান্ডের ডেফিনিশন কি, ব্রডব্যান্ড কাকে বলে, হোয়াট ইজ ব্রডব্যান্ড? ব্রডব্যান্ডের অ্যাজ সাচ কোনো জায়গায় সেই রকম ভাবে যে এতটা না হলে ব্রডব্যান্ড হবে না এ ধরনের কিছু নাই। বিভিন্ন দেশ যার যার মতো করে ব্রডব্যান্ড কিন্তু নির্ধারণ করে নেয় যে আমরা এই স্পিডকে এই এত বড় আমরা কত বলবো। ভারতেরটাও কিন্তু এর চেয়ে কম। আমাদের যে পলিসিটা এক্সিস্টিং সেখানে আছে 1 মেগাবাইট 128, সেটাকে আপনার 128 kbps, সেটাকে আমরা নতুন এখন 1 mbps করেছি। কিন্তু 1 kbps এ সেখানে বিভিন্ন আপনার রোল আউটের টার্গেট প্ল্যানের মধ্যে আছে, পলিসির মধ্যে আছে 2008 সনের। তার চেয়ে আমরা অনেক এগিয়ে আছি। কায়কোবাদ সাহেব যে কথাগুলো বললেন আমি ওনার সাথে একমত। এটা বিতর্কের জায়গা নয়, এখানে তথ্য দেওয়ার জায়গা। আমি তথ্য দিতে চাই সেটা হলো 98 সালে বাংলাদেশে কিন্তু টেলিযোগাযোগ নীতি প্রথম হয়। 98 সনের নীতিমালাটা যদি পড়েন, সেখানে যে টার্গেট গুলো নির্ধারিত ছিল সেই নীতিমালায় একাডেমিয়া, রিসার্চার সবাই মিলে কিন্তু করেছে, শুধু ব্যুরোক্রেটরি করেনি। এবং সে নীতিমালায় যেসব টার্গেট ছিল তার 500% এক্সিড করেছে বাংলাদেশ। তাহলে কি আপনি বলবেন না যে ভারত অর্জন করেছে, বাংলাদেশ কি অর্জন করেনি? সেই 98 নীতিমালা 15 বছর পরে আমরা কিন্তু ওই নীতিমালার কোনো কিছুই এখন ব্যবহার করতে পারছি না। তার মেইন অ্যানাউন্সিয়েশন গুলো যেগুলো ছিল, ডিক্লারেশন গুলো যে প্রাইভেটাইজেশনকে প্রাইভেটাইজ করতে হবে, বিটিসিএল কে বিটিটিবি কে কোম্পানি করতে হবে, রেগুলেটর হতে হবে আলাদা, সেটা করা হয়েছে। হ্যাঁ, আপনার প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে, এগুলো ইট স্ট্যান্ডস গুড অল দি টাইম। কিন্তু যেসব টার্গেট গুলোর মধ্যে ছিল একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যান গুলোকে কয়েক গুণ আপনার সে এক্সিড করেছে। সেসব দিক দিয়ে আপনার এখানে 500 যে দেওয়া হয় 512, সেটা এবং আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, ওরা 1 GB 1 MB এবং তার উপরেও অনেক উপরে 5 GB পর্যন্ত দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবং তারা ইকুইপমেন্ট দিয়ে বাড়াবে ডিমান্ডের ভিত্তিতে, বিকজ ইটস এ বিজনেস। একটি কথা যে বলা হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু বিশ্ববিদ্যালয় না, স্কুলে, বিশ্ববিদ্যালয়ের তো নিজস্ব ব্যবস্থাপনা আছে, বিশ্ববিদ্যালয়ের যদি জিনিস অ্যাভেলেবল থাকে তারা নিয়ে নেবে। কিন্তু যেখানে স্কুলগুলোতে অ্যাওয়ারনেসই নাই, তাকে আপনি যদি একটা কানেক্টিভিটি দিয়ে দেন ওখানে, তাহলে যে সে ইউজ করবে সেরকমের ব্যবস্থা নাই, পয়সা নাই। সেসব জায়গাগুলোতে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে সমস্ত স্কুলগুলোকে কানেক্ট করার ব্যবস্থা করছে। আপনি জানেন সেকেন্ডারি স্কুলগুলোতে অলরেডি গভর্নমেন্ট 2100 আপনার সেকেন্ডারি স্কুলে তারা কানেক্টিভিটি দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ বোস। ডক্টর কায়কোবাদ, আমরা বিভিন্ন সময় বলেছি যে আইটি ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থার কথা বলা হয়, প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু এখনো বাংলাদেশে এই ক্ষেত্রে খুব পিছিয়েছে। আমরা খুব দু একটা কোম্পানি ওডেক্স যেমন এখানে বাংলাদেশিরা কাজ করে, এই ক্ষেত্রে বাংলাদেশি যারা মেধাবী তরুণ আছে তাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, তাদেরকে সুযোগ সুবিধা অবশ্যই দেওয়া উচিত, তাই না? সুযোগ সুবিধা দেওয়া উচিত। যে কিছুক্ষণ আগে যে কথাটা হলো ব্রডব্যান্ড, এগুলো আসলে আপেক্ষিক টার্ম আর কি, তাই না? তো নর্মালি 512 kbps না, এটাকে ব্রডব্যান্ডের মধ্যে ধরা হয়। ইট ডিপেন্ডস আপন কোন দেশে, না? ব্রডব্যান্ড মানে আমরা ফিজিক্সে এটাকে ওয়াইড ব্যান্ড বলে থাকি। তারপরে 5 ব্যান্ড আছে, তাই না? আমেরিকাতে 512 এর উপরে ধরে এরা, তাই না? তা আমাদের এখানেও হয়তো এইভাবে চলছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখন আমরা যদি এটাকে উন্নয়নশীল দেশ বলি, আমাদের অর্থনীতি অত সবল নয়, সুতরাং আমরা যদি কোনো ফ্যাসিলিটি আমরা নিয়ে আসি, ওটা যাতে মানে সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়। আমি জাস্ট একটা কথা বলবো,
সাংহাইতে আমি একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তো একজন প্রফেসর আমাকে বললেন, আচ্ছা তোমাদের দেশটা তো গরিব, তার মানে কি এই নয় যে তোমরা তোমাদের কম্পিউটার সেন্টার সারা রাত পালাক্রমে ব্যবহার করো? নর্মালি বাইরে গরিব বলে আমি সেটাকে সবসময় অপোজ করি, কিন্তু একজন প্রফেসর বললেন, আমি করি নাই, উনি বললেন যে আমরা নিশ্চয়ই আমাদের কম্পিউটার সেন্টার সারা রাত পালাক্রমে ব্যবহার করি, আমাদের যতটুকু ব্যান্ডউইথ আছে এটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে, অনেক বেশি অ্যাভেলেবল করে লাভ নাই, তাই না? যেটুকু করব সেটা যাতে ভালোভাবে ব্যবহার করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দেশে আমরা প্রকিউর করি এবং আন্ডার ইউটিলাইজ রাখি, উই ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। আমাদের দেশের ইকোনমি এটা সাপোর্ট করে না। আচ্ছা, আপনার কি মনে হয়? আমি ওনার সাথে এই শেষ কথা একেবারেই একমত, 100%। আচ্ছা, কারণ যে জিনিসগুলো সরকার আসলে কি জিনিসটা করে, সরকার কিন্তু একটা লোককে, আপনি প্রাইভেট ইউটিলাইজেশন ধরেন, আপনার যে রাইট, আপনি যে আর্ন করে পরিবারকে দিয়ে দিচ্ছেন, আপনি সেই জায়গাগুলোতে দেখেন আমরা অনেক ক্ষেত্রে জানি না, অনেক ক্ষেত্রে এটাকে কেয়ার করি না। আমরা যে পাওয়ার ইউজ করি, আমরা যে অন্যান্য ব্যবস্থা করি, আপনি অনেকের বাড়িতে, শিক্ষিত লোকের বাড়িতে একেবারে ব্রডব্যান্ড, অ্যাকচুয়ালি বিষয়টি হলো যে কথাগুলো আমরা একমত হয়ে দুজনে বললাম, বিষয়টি হলো কি যে অলওয়েজ অন কানেক্টিভিটি অ্যান্ড হাই ক্যাপাসিটি। আপনি এই জিনিসটা যখন সরকার অ্যাভেলেবল করে দেবে, হ্যাঁ, সব জায়গায় আমরা ইন্টারন্যাশনাল ফোরামে দায়িত্ব হলো অ্যাভেলেবল করে দেওয়া, পিপলকে অ্যাওয়্যার করা। ইউজ করা তো আপনার জিনিসের উপরে নির্ভর করবে, যে আপনি অ্যারেঞ্জমেন্টটা করে ম্যানেজমেন্ট যারা করবে। বিজনেস ইজ উইথ দ্য পিপল, উইথ দ্য পাবলিক, গভর্নমেন্ট ডাজন্ট ডু ইট, দে মেক দিস থিং অ্যাভেলেবল। এডুকেশন ইজ ম্যানেজড বাই দি এডুকেশনের যার ম্যানেজিং কমিটি এবং তাদের দ্বারা ওখানে নিয়ে নেবে। কিন্তু ওনার কথা একেবারেই সত্য, বাংলাদেশের দারিদ্র্যের একটা বড় কারণ হলো আমার যে রিসোর্স আছে এটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি। ধন্যবাদ জনাব বোস, আপনাকে ধন্যবাদ। জনাব বোস, ব্যান্ডউইথের দাম একেবারেই কমে গেছে, এখন অনেক আইটিসি গুলো এমবিপিএস প্রতি 15,000 টাকাতেই 15,000 টাকাতেই বিক্রি হচ্ছে, কিন্তু তারপরেও একেবারে কনজিউমার লেভেলে ইন্টারনেটের দাম কিন্তু আসলে কমেনি। এই দাম না কমাটা কি এই তথ্য প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে কিনা? দাম ব্যান্ডউইথ তো কমেছে, ব্যান্ডউইথের দাম কমেছে, কিন্তু সেই হিসেবে এন্ড ইউজার ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের দাম কমেছে, সেটা 15,000 না, সেটা পার এমবি আপনার এখন 2,000 টাকার নিচে না হ্যাঁ এখন পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে, যেটা আগে ছিল প্রায় 27,000 টাকা ছিল, 16,000 কিছুদিন আগে ছিল 8,000 ছিল। এখন এই আইটিসি গুলো যেগুলো টেরিস্ট্রিয়াল লিংক, ওরা বিক্রি করে, আর গভর্নমেন্টের নির্ধারিত আছে 4,800, কিন্তু 2,000-2,500-এও কম্পিটিশনে ম্যাক্সিমাম আছে 4,800 পাওয়া যায়। আসল যে পয়েন্টটি আপনি বললেন যে এখানে দুটো বিষয়, একটা হলো যে এই যে দাম কমানো হলো এর এর ফলটা কি, সুফলটা কি গ্রাহকরা পাচ্ছে, এক। দুই হলো যেটা আপনি করেছেন যে গ্রাহক পর্যায়ে দামটা কমছে না কেন, হোয়ার ইজ দ্য প্রবলেম, কার ইয়েতে, এটাই খুব বার্নিং কোশ্চেন। প্রথম কথা হলো যে একটা বড় কারণ হলো না হওয়ার যে ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের দাম কমিয়ে দিলেও এর মধ্যে যে ব্যাকহল কানেক্টিভিটি এবং এখান থেকে ট্রান্সমিশন, আমাদের যে ডোমেস্টিক ট্রান্সমিশন, ঢাকায় কিন্তু দাম কম, কিন্তু আপনি যে মুহূর্তে সিলেট, চিটাগং বিভিন্ন ডিভিশনে যাচ্ছেন, আপনি দেখেন গিয়া তার চেয়ে অনেক গুণ দাম বেশি, কারণ এই ট্রান্সমিশন কস্টটা অনেক বেশি। এই ট্রান্সমিশন কস্টটা কমানো আবশ্যক। আমরা চেষ্টা করছি ট্রান্সমিশন কস্ট তখনই কমবে কারণ এখন কারা করছে ট্রান্সমিশন, শুধু বিটিসিএল এবং দুটো কোম্পানিকে দেওয়া হয়েছিল 2009 সনে 8 সনে লাইসেন্স, এনটিটি এন্ড অপারেটর। কাজে এটা যদি আপনার একটু কম্পিটিটিভ হয় এবং পিজিসিবি ডার্ক ফাইবার, বিটিসিএল এর ডার্ক ফাইবার এগুলো দেওয়া হয়েছে যে তোমরা নাও, নিয়ে ডার্ক ফাইবার গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এখানে ফ্রি, এবং তুমি বলো যে গ্রাহক পর্যায়ে 500 টাকায় তুমি সারাদিন অন থাকবে, একে 512 কেবিপিএস দিতে পারবা, এর জন্য কত টাকা লাগবে, এভাবেই প্রজেক্ট করে এখন করা হচ্ছে। এন্ড দে হ্যাভ স্টার্টেড, পটুয়াখালী ইটালিতে আমি দেখে আসছি গত সপ্তাহে, আপনার অলরেডি তারা ওই ডার্ক ফাইবার লাইট করেছে এবং তারা সার্ভিস প্রোভাইড করতে আছে। সো ইট উইল কাম ডাউন। এখন একটা অসুবিধা হচ্ছে। ধন্যবাদ জনাব বোস। ডক্টর কায়কোবাদ, আমরা ফিক্সড লাইন বা পিএসটিএন আমরা দেখেছি বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি খুব একটা এগিয়ে নাই, মোবাইল ফোনেই বেশি যাচ্ছে।
এর ফলে কি আপনার মনে হয় যে সেই অর্থে মানে সত্যিকার অর্থে কাজ করার ক্ষেত্রে এটা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা? মোবাইল ইন্টারনেট বলতে সবাই বুঝে আমরা শুধুমাত্র ইন্টারনেট কানেক্টিভিটি বা ফেসবুক দেখছি, কিন্তু সত্যিকার অর্থে যারা প্রফেশনাল যারা সেই কাজে সমস্যা হচ্ছে কিনা আসলে? আসলে মানে আমাদের এই বিটিআরসি কিংবা মোবাইল টেলিফোনের মাধ্যমে অনেক অনেক ডেটা আমরা কিন্তু পাচ্ছি। আচ্ছা, এর উপরে আমাদের ডেটা মাইনিং করা উচিত, ডেটা মাইনিং করে দেখা উচিত কিসে কি হচ্ছে না। এটা কিন্তু আমাদের অনেক মূল্যবান সম্পর্ক, আচ্ছা, মানে মূল্যের সাথে, তাই না, সম্পর্কগুলো আমাদের সামনে উন্মুক্ত করে দেবে। এবং সেটা যদি আমরা করতে পারি নানাভাবে, এখন মোবাইল টেলিফোনি হওয়ার সুবাদে ছড়িয়ে যাচ্ছে বেশি, তাই না, ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা নজর দেওয়া উচিত। এত তথ্য আমাদের আছে, তথ্যকে আমরা বলি যে কম্পিউটার সিস্টেমের থেকেও তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তথ্য কম্পিউটার সিস্টেম যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার সেটাকে আপনি রিকভার করতে পারবেন, কিন্তু ডেটা যদি না থাকে সেটা তো আর আপনি তৈরি করতে পারবেন না। কিন্তু ডেটা যে এত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এখনো প্রমাণ করতে পারি নাই, কারণ আমরা এখনো ওইভাবে ডেটা মাইনিং করে আমাদের সিদ্ধান্তগুলোকে আরো বেশি নলেজ দিবেন। ধন্যবাদ জনাব কায়কোবাদ, ধন্যবাদ জনাব বোস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।